পেন ব্রাশ টুল আর ব্লক ব্রাশ টুলের ভিতরে তফাৎটা কি দেখি, কারো কোনো আইডিয়া? ফিল কালার, স্ট্রোক কালার। রাইট, এক্স্যাক্টলি। এখানে হচ্ছে কি আপনাদের যে আপনারা যে ফটোশপে যে ব্রাশটা দিয়ে কাজ করে আসছেন না, সেম এটার মতো। এটা হচ্ছে কি যে আপনারা দাঁড়ান বলি, থার্ড ব্র্যাকেট ওপেন দিলে যে ব্রাশটা বড় হয়, আর থার্ড ব্র্যাকেট ছোট করলে ব্রাশটা ছোট হয়। আর এটা যখন আপনি কোনো স্ট্রোক নেবেন, হ্যাঁ, একটা হচ্ছে পেইন্ট করে আর একটা দিয়ে হচ্ছে শেপ ক্রিয়েট করে, মানে বপটাতে করলে শেপ ক্রিয়েট হয়ে যায়। রাইট রাইট, মানে একটা হচ্ছে ফিল কালারে নেয়, একটা স্ট্রোক কালারে নেয়। এটা যা নিবে পুরোটা কিন্তু ফিল ইয়াতে নিবে, শেপে নিবে, মানে শেপ টাইপে নিবে, পুরোটা ফিল কালারে হবে। এটা কিন্তু স্ট্রোক কালারে না। আমরা যদি নর্মাল পেন ব্রাশ নিয়ে দেখেন, দুটো তফাৎ আমি দেখাই আপনাদের। ধরেন ব্লক ব্রাশ টুল দিয়ে আমরা একটা জাস্ট খালি শিফট চাপ দিয়ে দাগ দিলাম সোজা, আর হচ্ছে আপনাদের পেন ব্রাশ দিয়ে জাস্ট খালি একটা দাগ দিলাম সোজা। ও শিট, একটা প্যারা কঠিন ঝামেলা একটা। যাই হোক, এই দেখেন, এই দেখেন, এটা হচ্ছে কি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা দেখা যায় না কালারটা ঠিক মতো। এই দেখেন, এই ব্রাশটা আমাদের এই দুইটার ভিতরে তফাৎটা হচ্ছে এটা কিন্তু পুরোটা ফিলে নিছে আমাদের ব্রাশ দিয়ে। আমি তো এটা কিন্তু ব্রাশ দিয়ে নিছি, কারণ এরকম নিলাম একটা শেপ, এটা কিন্তু পুরোটা আপনার ফিলে নিছে। দেখছেন কালারটা? ফিল কালার কিভাবে বুঝবো দেখেন, এটা দেখলে বোঝা যাচ্ছে। দেখেন বাইরে হচ্ছে কি আপনার দুইটা দাগের মতো আছে, পুরোটা জয়েন্ট হয়ে আছে, এটা পুরো ফিলে নিছে। আর এটাতে দেখেন, এটা যখন আমি নাড়াবো, লক হয়ে গেল না, লক হয়ে, এটা যখন আমরা নাড়াবো দেখেন, তখন কিন্তু মাঝখানে খালি একটা দাগ, এই দেখেন খালি একটা দাগ, দাগের কিন্তু স্ট্রোক বাড়ানো, মানে এটা হচ্ছে স্ট্রোকে আছে। দেখছেন, এটা হচ্ছে কি তফাৎটা আমরা এভাবে ডিসাইড করি আসলে কোনটা ফিলে। অথবা আপনি দেখেন, এটা দেখলে বুঝবেন এখানে কালারটা কিসে আছে, ফিলে। আর এটাতে যখন সিলেক্ট করবো তখন কালারটা কিসে চলে আসছে, স্ট্রোকে। তো আমরা হচ্ছে কি এভাবে আমরা ডিসাইড করি যে কোনটা হচ্ছে কি। সো আমাদের হচ্ছে দুইটা, এই ব্রাশটা বেসিক্যালি কাজে লাগে না, ব্লক ব্রাশটা। তারপরে অনেক সময় কাজে লাগে, আপনার যদি কাজে লাগাইতে চান তাহলে কাজে লাগবে, সমস্যা নেই। বাট আমরা সবসময় ইউজ করি পেন ব্রাশটাই, বা পেন ব্রাশের হচ্ছে কি আপনার এই এলিমেন্টগুলি আমরা কাইন্ড অফ ইউজ করি। মানে এখানে যে এলিমেন্টগুলি আছে এই এলিমেন্টগুলি আমরা ইউজ করি। এখানে গিয়ে যেমন অ্যারোস, তারপর যে আর্টিস্টিকের ভিতরে আপনারা বলি, অনেক সময় আপনারা দেখেন না যে হচ্ছে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ, যেমন হচ্ছে কি ব্যানার অ্যান্ড ডেকোরেটিভ ব্যানারের ভিতরে দেখেন এরকম কোনো ডিজাইন দেখেন না আপনারা মাঝে মধ্যে, যে এরকম ধরনের একটা দেওয়াল কিন্তু ব্যাখ্যা করা, আবার এই যে এই টাইপের, এখানে আবার লেখা কিছু, তারপরে এটাতে হালকা একটু ব্যাখ্যা করা। যেমন এটাকে নিলেন এভাবে, নেওয়ার পরে জাস্ট খালি যে কার্ভেচার টুল দিয়ে হালকা একটু মাঝখানটা ধরে সিলেক্ট করে কার্ভ করে দিলেন, দেখেন যে এরকম ব্যাখ্যা। অনেক সময় দেখা যায় না এরকম বিভিন্ন লোগোতে যে এরকম ব্যানার আছে ইউজ করা হয়, এটাই আর কি। এটা কিন্তু এখানেই আসছে আমাদের, কিন্তু বাইরে থেকে নিয়ে আবার কষ্ট করা লাগবে না। এই অবজেক্ট থেকে যখন আমরা এক্সপান্ড করবো, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবো, তখন কিন্তু দেখেন এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। আপনি যদি আনগ্রুপ করেন, এটা আলাদা, এটা আলাদা। সরি, বাঁকানোটা কিভাবে বাঁকাইছেন বুঝতে পারি। বাঁকানোটা এটা হচ্ছে যে আমি বলি, এটা হচ্ছে কার্ভেচার টুল। মানে এটা হচ্ছে পেন টুল আর কার্ভেচার টুলটা একদিনই শিখাইতাম যদিও। এই দেখেন কার্ভেচার টুলটা কি করে, আপনার লাইনগুলোকে কার্ভ করে বা ব্যাকা করে। এখানে জাস্ট লাইনের উপরে ক্লিক করে উপরের দিকে টান দিলে এটা ব্যাকা হয়ে যায়, আপনি যেভাবে ব্যাকা করতে চান। হ্যাঁ, মাউস ড্র্যাগ করে নিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট খালি মাউসটা ড্র্যাগ করে নিয়ে গেছে। এই যেমন ধরেন এটা ধরে রাখছি, ধরে এখান থেকে একটু ব্যাকা করে দিচ্ছি এইভাবে, এটাকে আবার এখান থেকে এইভাবে একটু ব্যাকা করে দিচ্ছি। মানে আমি আমার নিজের মন মতো আবার এগুলোকে এডিট করে এডিটও করতে পারবেন, যেমন এইভাবে করতে পারবেন। দেখেন আপনি আপনার মন মতো এডিট করেন, কোনো সমস্যা নেই, এরকম নিয়ে যান, আপনি আপনার মন মতো এডিট করতে পারবেন একটা লাইনকে। এটা হচ্ছে কার্ভেচার টুল বলা হয় এটাকে। তারপর ভাই পাথফাইন্ডার ভাই এই শেপটা কিভাবে নিছেন আবার দেখাবেন? কোনটা? এটা হচ্ছে ব্রাশের ভিতরেই এই যে শেপটা, ডেকোরেটিভ ব্যানার অ্যান্ড সিলস দিলে এই যে এখানে অনেকগুলি অপশন আছে। এই যে দেখেন এগুলো ওই যে ব্রাশ যেভাবে সিলেক্ট করছি আমরা, স্ট্রোকটা একটা স্ট্রোক নিচ্ছি, লাইন টুল মানে একটু একটা লাইন টুল নিলাম, নিয়ে জাস্ট খালি এটাকে সিলেক্ট করে দিচ্ছি আমরা। এই দেখেন চলে আসছে এখানে,
দিয়ে স্ট্রোক বাড়াই, দেখেন এটা বড় হয়, স্ট্রোক বাড়াইলে বড় হয়, দেখেন এই যে এরকম রাখলাম ধরেন। তারপরে আমরা কি করছি, স্ট্রোকটাকে জাস্ট খালি এই যে এখান থেকে কার্ভেচার টুলটা নিচ্ছি, এই যে কার্ভেচার টুল নিয়ে জাস্ট খালি এখানে একটা ক্লিক করছি, ক্লিক করার পরে এটাকে ধরে উপরে নিয়ে গেছি, দেখা গেছে। আপনি এখান থেকে এখানে নিয়ে আসেন, এখান থেকে নিয়ে আসেন, আপনি যেখানে নিয়ে যাবেন এভাবে করে যেতে থাকবে, দেখা যাবে। তারপর ধরেন আপনি এটাকে আবার হচ্ছে নিচের দিকে ব্যাখ্যা করতে যাচ্ছেন, তাও পারবেন, এরকম করে দেন জাস্ট, এই দেখেন নিচের দিকে ব্যাখ্যা হয়ে গেল। অনেক সময় থাকে না এরকম আমাদের করা লাগে যে লোগোর নিচে আপনার এরকম করে একটা শেপ। এটা আবার কিন্তু আবার মজার জিনিস কি, এটা fully editable। জি ভাই। এটা মজার জিনিস হচ্ছে এটা ফুললি এডিটেবল, আপনি কালার চাইলে চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটার। এটার জন্য আমাদের স্ট্রোকটাকে ফিল করতে হলে কি করতে হয় বলেন তো? স্ট্রোককে ফিলে কনভার্ট করতে হলে এক্সপান্ড করবে। expand করতে হবে। রাইট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এখানে বলেন আমাদের এখানে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আসলো কেন, এক্সপান্ড আসলো না কেন বলেন তো? আমি প্রথম দিকে একটা কথা বলছি। সেই জন্য না, এটার স্যার ভিতরে অনেকগুলা শেপ। না, এটার ভিতরে একটা ইফেক্ট ইউজ করা হয়েছে। ইফেক্টটা বলতে আমরা এটাকে একটু নিচের দিকে ইফেক্ট দিয়ে নিচে নামাই দিছি, এই যে কার্ভেচার টুল দিয়ে এটাকে হালকা একটু ইফেক্টের মতো নিচে নামাই দিছি, ইফেক্ট ইউজ করছি কাইন্ড অফ। এই জন্য এটাকে যখন আমরা কোনো ইফেক্টকে ভাঙতে যাব তখন আমাদের আসবে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। আর যখন কোনো আমরা ফিলকে স্ট্রোকে নিব তখন হবে গিয়ে এক্সপান্ড। যেমন এটা হচ্ছে গিয়ে স্ট্রোক, স্ট্রোকটাকে বড় করি। এখন যদি আমরা এটাকে এক্সপান্ড করি, অবজেক্টে চাপ দিই, দেখেন এখন কিন্তু এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আসবে না। এই দেখেন ধরেন এটাকে হচ্ছে আমরা ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে আর্ক করলাম, ওয়ার্পে গিয়ে অথবা আর্ক না আমরা ফ্ল্যাগ করি, ধরেন ফ্ল্যাগ দিলাম, প্রিভিউটা অন করবো, আর এখান থেকে দেখেন আমরা কমাবো বাড়াবো, কমে না কেন, ইফেক্ট ওয়ার্ক কথা। আর ও এই যে মাঝখানে এটা আছে, এটার জন্য বাহ বাহ বাহ, অতি উত্তম। ধরেন আমরা একটা স্ট্রোক নিলাম, তারপরে হচ্ছে কি আমরা ইফেক্টে গেলাম, থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট থেকে ইফেক্টে গেলাম, এরপরে হচ্ছে কি আপনার ওয়ার্পে গেলাম, তারপর হচ্ছে কি ফ্ল্যাগে গেলাম। আচ্ছা, এটা স্ট্রোক তো কাজ করে না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কি আপনার ওয়ার্প আর্ক, এই আর্কের উপরে কাজ করে। এই দেখেন এটা কিন্তু একটা ইফেক্ট, ঠিক আছে? এই দেখেন হরিজন্টাল, দেখেন আমরা উপরের দিকে, এই ডান দিকে দিলে উপরে যাবে, আর বাম দিকে নিয়ে আসলে নিচের দিকে যাবে। ধরেন অর্ধবৃত্ত থাকে না কিছু, এরকম করে আপনি দেখেন পুরোটা দিলেন, পুরোটা অর্ধবৃত্ত হয়ে গেল। আবার ডান দিকে দেন, পুরোটা দেখেন উপরের দিকে উঠছে। এটা হচ্ছে নিজের মতো করে হচ্ছে কি, যে অনেক সময় টেক্সট লেখা লাগে আমাদের বিভিন্ন শেপ দিয়ে, তো ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমাদের এই যে আমাদের এটাতে চাপ দিলে কিন্তু কোনো কাজ করতেছে না। আপনি যখন স্ট্রোকটা ধরে নাড়াবেন তখন এটাও নড়বে, কারণ এটা একটা ইফেক্ট দেওয়া হয়েছে এটার উপরে। ইফেক্ট থেকে গিয়ে আমরা ওয়ার্ক ইউজ করছি, আর কি ইউজ করছি এই জন্য। তো এটার জন্য তখন আমাদের করতে হয় অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হয় আগে, তারপরে দেখেন অ্যাপিয়ারেন্স করার পরে এটা কিন্তু এখন স্ট্রোকে আছে, এখন স্ট্রোকটাকে ফিল করতে হবে অবজেক্ট থেকে এক্সপান্ড। এই দেখেন এখন এক্সপান্ড হয়ে গেছে ফাইনালি। এবার বলেন এখানে কি কার কার কি কি প্রবলেম আছে এইটুক জায়গায়? নাকি বুঝে নেই নাই কেউ? ভাই একটা স্ট্রোক যখন বাহির দিকে থাকে তাহলে ওইটার মধ্যে ওই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কেন? মানে স্ট্রোক বাহির দিকে থাকে মানে? মানে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলের স্ট্রোকটা বাহির দিকে দিয়ে দিলাম। দাঁড়ান, রেক্টেঙ্গেল টুল নিলাম, হ্যাঁ নেওয়ার পরে স্ট্রোক দিব, স্ট্রোকটা বাহির দিকে দিব। আচ্ছা স্ট্রোকটা দিবেন বাহির দিকে, আচ্ছা বাহির দিকে দিলাম, মানে একটা স্ট্রোক দিবেন, এটাকে অন্য একটা কালার, একটা স্ট্রোক কালার দিবেন। স্ট্রোকটা কি হইতেছে, স্ট্রোকটা ভিতর দিকে এবং বাহির দিকে সমানভাবে বড় হইতেছে, কিন্তু Right. আমি স্ট্রোকটা শুধু বাহির দিকে বড় করতেছি। যে ভাইয়া ক্যাপের কথা বলতেছে মনে হয়, যে ক্যাপ, তারপর আরো কতগুলো অপশন থাকে না ওগুলো, রাইট রাইট, স্ট্রোক ক্যাপ কর্নার, এই অ্যালাইন স্ট্রোকের কথা বলতে। রাইট। ভাই এই জায়গা থেকে স্ট্রোক বাহির দিকে, ওই যে হ্যাঁ এটার পরেরটা। ধরেন দিলাম,
বা এটাও দিলাম, হ্যাঁ স্ট্রোক বাহির দিকে, যা বড় হবে সব বাহির দিকে বড় হবে, ঠিক আছে। হ্যাঁ এখন এটারে আমি এক্সপ্যান্ড করতে চাইতেছি। অবজেক্ট থেকে এটা, কারণ এখন এটার উপরে একটা ইফেক্ট ইউজ করছেন আপনি, আপনি একটা ইফেক্ট ইউজ করছেন, ইফেক্ট। এই ইফেক্টের কারণে হচ্ছে কি আপনার স্ট্রোকটা বাইরের দিকে বাড়বে, ভিতরের দিকে যাচ্ছে না। কিন্তু নরমাল যে হচ্ছে কি স্ট্রোক, এই জন্য আসলে ইফেক্ট বলতে কি বুঝাইতেছে আমি ওইটা বুঝতেছি না। ইফেক্ট মানে হচ্ছে কি আপনার একটা জিনিস থেকে আরেকটা জিনিসের রূপান্তর। যেমন আগে আমাদের স্ট্রোক নরমালি থাকে কেমন এটা বলেন আগে, আমাদের স্ট্রোক নরমালি থাকে কেমন? মিডলে থাকে, রাইট। আর বড় হওয়ার সময় কিভাবে বড় হয়? মিডল থেকে বড় হয়। মিডল থেকে বড় হয়, হ্যাঁ। তো এটাকে আমরা হচ্ছে এভাবে না রেখে আমরা করতেছি কি, স্ট্রোকে গিয়ে আমরা বাইরে থেকে বড় করতেছি জিনিসটা, এই যেটা, ঠিক আছে, এখান থেকে বড় করতেছি। তো এটাকে ইফেক্ট দিলাম না আমরা, এই ইফেক্ট ইউজ করার জন্য অবজেক্ট থেকে মানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলে তখন আবার ঠিক হয়ে যায়। তো এটা ফিলে চলে আসছে। জিনিসটা ক্লিয়ার? না বুঝলে বলেন ভাই, না বুঝলে বলেন, বুঝে দিব আবার। ভাইয়া ওনার প্রশ্নটা কি ছিল? ওনার প্রশ্নটা ছিল যে আমাদের এটা হচ্ছে কি মানে আমরা যে বাইরে থেকে বড় করতেছি তখন আমাদের এক্সপান্ড করা লাগে না কেন, তখন আমাদের এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিলেই হয় কেন জাস্ট খালি, বা এখানে এক্সপান্ড আসে না কেন আমরা যখন স্ট্রোকটাকে ভিতরের থেকে বাইরের দিকে নিই, মানে ভিতর থেকে বাইরের দিকে বড় হয়, তাই না? কোশ্চেনটা তো এটাই ছিল, রাইট? হ্যাঁ, কোশ্চেনটা আমি এখনো কোশ্চেনই বুঝি নাই। ভাই আমি বলি দেখেন, আমাদের নরমালি স্ট্রোক হয় কিভাবে, আমি আপনাদের কোশ্চেনটা বলি। দেখেন আমাদের আমরা স্ট্রোক যখন নেই তখন না ভাই, আমি ওইটা তো সিস্টেম তো বুঝছি, কিন্তু মানে উনি যে প্রশ্নটা করছে হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বলতেছি, আমার কোশ্চেনটাই বলতেছি। এই দেখেন আমরা যখন স্ট্রোকটা বড় করি তখন কিন্তু এই যে একটা দাগ আছে না, এই দাগটা, হ্যাঁ এই যে এখানে যে দাগটা, জি জি এই দাগটা কিন্তু আমাদের মিডিলে থাকতেছে। হ্যাঁ বাট আমরা যখন স্ট্রোক অপশনে গিয়ে এটাকে যখন এই যে এভাবে করে অ্যালাইন করি স্ট্রোকটা, হুম তখন কিন্তু আমাদের দাগটা ভিতরে চলে আসতেছে। স্ট্রোকটা এখন যদি আপনি স্ট্রোকটা বাড়ান দেখবেন বাইরে থেকে বড় হচ্ছে, ভিতরের দিকে আর যাচ্ছে না স্ট্রোকটা। আগে যেমন ভিতর দুই দিক দিয়ে বড় হয়েছে, তাই না? হুম তো এটা তো একটা ইফেক্ট, যে আমরা এই ইফেক্ট ইউজ করে আমরা হচ্ছে ভিতর থেকে আমরা বড় করতেছি, মানে একটা নতুন একটা ইফেক্ট ইউজ করলাম, নতুন একটা ট্রান্সফর্ম করলাম এটাকে একটা কাইন্ড অফ। স্ট্রোকটাকে আমরা হচ্ছে এখানে লক করে দিয়ে বাইরেটুকু আমরা খালি জাস্ট মানে ভিতরে ফিলটুকু এখানে লক করে দিয়ে আমরা স্ট্রোকটাকে খালি বাড়াচ্ছি বাইরের দিক দিয়ে। এইটাই তো, এটা তো আমরা ধরেন এখন তো ইজিলি বড় ছোট বড় করতে পারতেছি, এক্সপ্যান্ড করে নিলে তো আমরা এইভাবে বড় ছোট করতে পারবো না না। না 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 উনি বলতেছে এখন আমাদের এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। হ্যাঁ এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কেন, এখানে এক্সপ্যান্ড নাই কেন? ওনার কোশ্চেন ছিল এইটা। আচ্ছা ভাইয়া বুঝছি। এটা কারণ আমরা একটা ইফেক্ট ইউজ করছি, আমাদের ইফেক্টটাকে ভাঙার জন্য করতে হয় এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আর আমাদের নরমালি যদি এখানে আপনার যে বড় করার পর এটাকে এখন আমরা ব্যাকা করব একটু, তো আমরা কি করব, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ওয়ার্ড থেকে আর্ক করার পর কি হয়েছে, ব্যাকা হয়ে গেছে না জিনিসটা? কিন্তু আমাদের স্ট্রোকটা কিন্তু সোজাই আছে। এই জিনিসটা দেখেন আমাদের স্ট্রোকটা কি আছে, আমাদের শেপটা ব্যাকা করছি আমরা। এই দেখেন আমাদের স্ট্রোকটা কিন্তু সোজাই আছে। তো এটার জন্য আমাদের স্ট্রোকটাকে ধরে আমাদের টান দিয়ে নিয়ে নিচে আসলে এটাও কিন্তু একসাথে আসতেছে, মানে এই জিনিসটার একটা রূপান্তর দিছে, একটা মানে একটা নতুন একটা রূপ দিছে এই জিনিসটা। তো এটার জন্য আমাদেরকে করে নিতে হয় অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখনো কিন্তু এই জিনিসটা স্ট্রোকে আছে আমাদের, দেখেন এখনো কিন্তু স্ট্রোকে আছে। তো এইবার হচ্ছে স্ট্রোককে ফিল করার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। দেখেন আচ্ছা ভাই, এটা তো এভাবে মনে রাখলে হয়, অ্যাপিয়ারেন্স হচ্ছে লুক, তো আমরা যে স্টাইল দিই স্টাইলটা হচ্ছে এক ধরনের অ্যাপিয়ারেন্স, তো স্টাইলটা ট্রান্সফর্ম করার জন্য অ্যাপিয়ারেন্সটা ইউজ করা লাগে। আর নরমাল থাকলে তো শেপ, তখন শুধু এক্সপ্যান্ড দিলে হয়ে যায়। রাইট। আর আপনাদের এটা মনে রাখার দরকারও নাই। ধরেন আপনারা অবজেক্টে গেলে এক্সপ্যান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যে কোনো একটা পাবেনই। আপনাদের যখন আপনারা কোনো ইফেক্ট ইউজ করবেন তখন অটোমেটিক এক্সপ্যান্ড অপশনটা বন্ধ থাকবে, তখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অপশনটাই খালি চালু থাকবে। তখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে দেখতে হবে যে আর কোনো স্ট্রোক বাকি আছে নাকি ভিতরে। যদি স্ট্রোক বাকি থাকে তখন থেকে আপনার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এই শেপটাকে যদি এখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ধরেন, হ্যাঁ তো সেই ক্ষেত্রে কোনাকানি একটু মোটা বা চিকন করা যাবে না? অবশ্যই করা যাবে, মাস্ট। কেন করা যাবে না? ধরেন আপনি যে এই কোণাটাকে ধরলেন, হ্যাঁ, এখন তো শেপ হয়ে গেছে, তো এখন করতে পারবেন। এই দেখেন তাহলে মন মতো মডিফাই করা যাবে, এক্স্যাক্টলি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ
যে যা মন চায় তাই করতে পারবেন আপনি। এরপরে এই পয়েন্টার গুলি ধরে আপনি এইগুলিকে এইভাবে বড় করতে পারেন, এই পয়েন্টারটাকে ধরে এইভাবে এভাবে বড় করতে পারেন, বা হচ্ছে গিয়ে এই পয়েন্টারটাকে ধরে এভাবে করে উপরে নিয়ে আসতে পারেন, মানে নিজের মন মতো সবকিছু, মানে ফুললি এডিটেবল। ডিরেক্ট সিলেকশন টুলটা অনেক মজা অ্যাকচুয়ালি। যাই হোক, এই জিনিসটা কি ক্লিয়ার সবার? বলেন, আমরা ইফেক্টকে ভাঙতে গেলে কি ইউজ করি, বা কোনো লুক চেঞ্জ, মানে একটা জিনিসের লুক চেঞ্জ করার পরে আমরা কি ইউজ করি? আপনি এখানে যেই শেপ দিবেন ওইটা একটা শেপে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক। যেমন একটা রেক্ট্যাঙ্গেল দেন, তারপরে একটা পলিগন ড্র করেন, তারপরে ধরেন হচ্ছে কি একটা ত্রিভুজ ট্রায়াঙ্গেল অ্যাড করেন। হ্যাঁ, স্টার হবে। স্টারটা হয়, হবে না, না হওয়ার চান্স বেশি, মোস্ট প্রবাবলি না হওয়ার চান্স বেশি। না, বললাম না স্টারটা কমপ্লিকেটেড, তো না স্টারটা হবে না। আবার স্কোয়ার করতে গেলে স্কোয়ারে হবে। জাস্ট খালি আপনি হাত দিয়ে খালি জাস্ট নরমালি ড্র করবেন, অটোমেটিক শেপ বানাই দিবে আপনার। তাহলে ভাই এটাতে লাভ কি? এটাতে লাভ নাই, কোনো কোনো লাভ নাই। জাস্ট খালি আপনি যে কাজটা নরমাল দিয়েও করতে পারতেছেন ওটা এটা দিয়েও করতে পারতেছেন, একই কথা, জ্বালাও তাই কদু। রায়হান ভাই, বলেন। এই আমার এই পেছনে ভাই 2015 কি শেপার টুল নাই টুলে? হয়তো বা। জি ভাইয়া নাই নাই। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে কি পেন্সিল টুলটা জানেন কাজের জন্য বেশি উপকারী। যারা গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করে তারা পেন্সিল টুল দিয়ে অনেক ড্রয়িং করতে পারে একসাথে। ফটোশপে অনেকটা ওই লেসো টুলের মতো আর কি। হ্যাঁ, এইবার দেখেন, আপনি ধরেন আপনি পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করলেন, এরকম একটা শেপ নিলেন, তারপরে এরকম একটা শেপ নিলেন। এখন হঠাৎ করে আপনি করছেন কি, এটা কেটে দিয়ে এখান থেকে নিচে এসে এই শেপটা এরকম করে দিচ্ছেন। তারপরে ধরেন আবার হচ্ছে কি এখানে আবার একটা ক্লিক করে অল্টার চাপ দিয়ে আবার এখান থেকে একটু এরকম করে দিচ্ছেন, দিয়ে তারপরে জাস্ট খালি এখানে এসে এভাবে মিলাই দিচ্ছেন জিনিসটা, তাই না? এখন দেখেন এই জিনিসটা স্ট্রোকটা বাড়াই দিই, কালারটা দিয়ে দিই কালো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এখানে কি কি সমস্যা আছে আমার বলেন তো এই শেপটাতে। ওই নিচের দিক ঠিক হয় নাই। এই যে এই দিকটা একটু অনেক কেমন জানি স্মুথনেস নাই। হ্যাঁ, তো এটা কি স্মুথ করার জন্য আমাদের একটা টুল আছে, এটার নাম কি? স্মুথ টুল। তো স্মুথ টুলটা দিয়ে আমরা দেখেন জাস্ট খালি এখান থেকে একটা ক্লিক করে দিব, দেখেন জিনিসটা স্মুথ হয়ে যাবে নিজের মতো করে। জাস্ট খালি এখান থেকে একটু বড়, এই দেখেন আগে দেখেন কেমন কোনা ছিল, যেমন এই জায়গাটা কোনা কোনা, এই দেখেন স্মুথ নিজের মতো করে। আপনি জাস্ট খালি দেখবেন এই আপনার যদি এই জায়গাটাতেও মনে হয় যে না এই জায়গাটা স্মুথ নাই, এই জায়গা অটোমেটিক স্মুথ করে দিবে। খালি জাস্ট এইখান দিয়ে খালি হাত দিয়ে যে এভাবে টান দিয়ে দিতে হবে আর কি। দেখছেন আগে কেমন কোনা ছিল, এখন কি হয়েছে রাউন্ড হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ অ্যাঙ্কর গুলো রিমুভ করে দিতে দেখতেছি। হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টটা আপনার রিমুভ করে। এখানে পয়েন্ট যতটা স্মুথ হবে ততটা আপনার অ্যাঙ্কর পয়েন্ট কমবে, যত বেশি স্মুথ। এটা হচ্ছে কি আপনার স্মুথ টুল। সো এই কাজটা কাজে লাগবে কখন আপনাদের, যখন হচ্ছে গিয়ে কোনো লাইন আপনারা হচ্ছে গিয়ে নিলেন বাট স্মুথ হয় না, তখন স্মুথ করার জন্য ধরেন পেন টুল দিয়ে একটা শেপ আঁকছেন, বা একটা হচ্ছে আপনার লোগো করার জন্য অনেক সময় হয় না যে একটা ফক্সের ছবি এনে ফক্সের ছবির বাইরে দিয়ে পেন টুল দিয়ে আমরা ট্রেসিং করি, এরকম ভাবে ট্রেসিং করে তারপরে হচ্ছে কি আপনার এটার মাথাটা ঠিক করতে হয় অনেক সময়, ধরেন এই টাইপের। তো এই জন্য আমরা স্মুথ টুলটা বেসিক্যালি ইউজ করি। ধরেন হচ্ছে এরকম টাইপের একটা, তারপরে এটার হচ্ছে এবার এটাকে কি করবো আমরা, ট্রান্সফর্ম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল কপি। বাহ, বাহ, অবজেক্ট এক্সপ্যান্ড, তারপরে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট।
কপি, কারণ দুইটা শেপ আমরা এইভাবে অনেক সময় আমাদের অনেক কিছু অনেক ডিজাইনের ক্ষেত্রে এরকম লাগে আর কি অ্যাকচুয়ালি, যে হচ্ছে কি এই দেখেন আপনি এক সাইড করলেন অটোমেটিক আপনার আরেক সাইড চলে আসছে, এটা হচ্ছে কি লাগে, এটা হচ্ছে ট্রান্সফর্ম গিয়ে রিফ্লেক্ট। আমি রিফ্লেক্ট টুলে যখন যে রোটেট টুল আর রিফ্লেক্ট টুল একসাথে করাবো তখন বুঝাই দিব জিনিসটা আসলে কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি, মানে এক সাইড করলে আরেক সাইড অটোমেটিক আপনার করা যায় তখন। সিংহের ছবি দেখছিলাম একটা। ওইটাই মানে হচ্ছে আপনি যেভাবে যেভাবে করে ট্রেস করতে হয় খালি জাস্ট আউটলাইন ট্রেসিং করে তারপরে হচ্ছে কি আপনার কাজ করতে হয়। আমি বলবো না এটা ইলাস্ট্রেশনের ক্ষেত্রে, যারা যারা ইলাস্ট্রেশন করবেন একটা পর্যায়ে গেলে ওই সময়। আচ্ছা যাই হোক, এটা কি বলেন তো, এই টুলটা কাজ কি হইতে পারে? ইরেজার যেহেতু লেখা আছে তাহলে মানে কোনো কিছুকে গেট করে। আপনাদের নেক্সট ক্লাসে করাবো পেন টুল। আচ্ছা দেখেন এই জিনিসটা কি করে আমরা দেখি, তাহলে চলেন দেখা যাক। এই জিনিসটা করে পাথ ইরেজার টুল। আমরা এখানে একটা ক্লিক করি এভাবে বা এইভাবে, এই যে দেখেন এই যে আপনি যখন পুরো একসাথে যা আছে এটার আন্ডারে সব একসাথে সিলেক্ট করবেন পাথ পুরো রিমুভ হয়ে যাবে অটোমেটিক। এটা ভাই প্রবলেম, এই একটা প্রবলেম এটা। এই যে দেখেন যত ইন্টারসেক্টিং পাথ আছে এখানে সব একসাথে রিমুভ করবে সে, এটা লাগবে না আপনাদের। এটার বদলে আপনারা বেটার ইউজ করবেন সিজার টুল, এটা আমি দেখাচ্ছি একটু পরেই। তো হচ্ছে স্মুথ টুল দিয়ে কি এটা 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 অ্যাকচুয়ালি ইউজও হয় না এরকম, জয়েন্ট টুলটা খুব বেশি ইউজ হয় অ্যাকচুয়ালি। জয়েন্ট টুলটা কি করতে পারে বলেন তো? রাইট, দুইটা পাথ দুইটা পাথকে একসাথে বা দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে জোড়া লাগাবে, এটাকে বলা হয় কি জয়েন্ট টুল। যেমন এটাকে সিলেক্ট করেন বা পুরোটাকে একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে জাস্ট খালি আপনারা হচ্ছে গিয়ে জয়েন্ট টুল কই জয়েন্ট টুলটা সিলেক্ট করবেন, এখানে একটা ক্লিক করবেন জাস্ট এই যে এই দেখেন অটোমেটিক হচ্ছে লাগাই দিছে, দেখছেন অটোমেটিক কিন্তু জোড়া লাগাই দিছে, আপনার কিচ্ছু করা লাগে না। দেখেন আগে কেমন ছিল এরকম, জাস্ট খালি আপনি জয়েন্ট টুলটা নেবেন, নিয়ে জাস্ট খালি এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা ক্লিক, দেখেন অটোমেটিক ও নিজের মতো করে বুঝে নিচ্ছে যে আমার কতটুকু নেওয়া লাগবে, নিয়ে লাগাই দিচ্ছে নিজের মতো করে। এখানে যেমন দেখেন এই দুইটা কিন্তু আলাদা আলাদা, এখানেও যদি আমি জয়েন্ট টুল ইউজ করি এই দেখেন অটোমেটিক লাগাই দিচ্ছে, এখানে ইউজ করি দেখেন এখন তিনটা পুরো একটা শেপ হয়ে গেছে, দেখেন একটা শেপ, একটা মানে একটা স্ট্রোক, দেখেন প্রত্যেকটা তিনটার সাথে তিনটা কোণা জয়েন হয়ে গেছে, দেখছেন আগে কিন্তু আলাদা আলাদা ছিল তিনটা। তো আপনি এখন কন্ট্রোল ওয়াই প্রেস করেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা। দেখেন আগে ছিল এরকম ভাঙা ভাঙা, মানে এখান থেকে একটু ভাঙা, এটা ও নিজেই একসাথে একটা জয়েন ইন্টারসেক্টিং পয়েন্ট ধরে জয়েন করে দিচ্ছে, এটা থেকে আপনার জয়েন্ট টুল। এই জিনিসটা লাগবে আপনাদের। আর আরেকটা এরপরে আসি আমরা হচ্ছে, আচ্ছা ভাইয়া, এটা জয়েন্ট টুল দিয়ে কি আমি শেপ জয়েন করাতে পারবো? দুইটা শেপ না স্ট্রোক করাইছি, স্টপ করা লাগবে না? হ্যাঁ স্ট্রোক, স্ট্রোক আর পাথ। আর এরপরে আসি আমরা ইরেজার টুল। বলেন ইরেজার টুল কি করতে পারে, বলেন আইডিয়া বলেন। এই দেখেন আমরা এই শেপটার উপরে ধরেন এটাকে সিলেক্ট করলাম, তারপরে ইরেজার টুল নিলাম, নিয়ে এখান থেকে মাঝখান দিয়ে একটু কাটলাম, এখান থেকে একটু কাটলাম, এখান থেকে একটু কাটলাম, দেখেন আপনার চারটা এখন জাস্ট খালি চারটা আলাদা আলাদা শেপ হয়ে গেল আপনার। এই দেখেন একটা দুইটা তিনটা চারটা, এটা হচ্ছে কি আপনার ইরেজার টুলের কাজ। মানে আচ্ছা ভাই এটা কি তো এখন জয়েন করতে পারবো না এটাকে? কোনটাকে?
যেটাকে এখন ইরেজার টুল দিয়ে যেটাকে ই করলেন, কেটে দিলেন আর কি। হ্যাঁ, এটা তো আমি শেপ কাটছি আপনার, এটা তো রেক্টেঙ্গেল ছিল আমার, এটাকে জয়েন কিভাবে করবো এখন বলেন? এখন জয়েন করতে পারবে একভাবে, ধরেন এটা এই শেপটা এখানে রাখবেন, দেখে দুইটাকে রেখে কালকে যে পাথফাইন্ডারে দেখাইলাম যে ইউনাইট করে দিবেন দুইটাকে, এই দেখেন একসাথে আবার জোড়া লেগে গেল। আর যেটা মুছে দিছি ওটা তো গেছেই, ওটা তো নাই ইউনাইট। রিমুভারটা আপনার গিয়ে ওই স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দুটাকেই রাখতেছে, কিন্তু ওই এর আগে আপনি যে ইরেজার দেখালেন স্ট্রোক ইরেজার, সে তো মনে করেন যে আপনার এন্ডিং যেখানে নাই সেখানেও সে কেটে দিচ্ছে, মানে আলাদা করে দিচ্ছে। কোনটা কোনটা? এটা তো শেপের মতো করে কাটতেছে ইরেজারটা, মানে কোনটা কোনটা বলেন তো? আপনি একটা রেক্ট্যাঙ্গেল নেন ভাই, আচ্ছা হ্যাঁ বলেন। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখন আপনি ইরেজার টুল কাটেন, ইরেজার টুল দিয়ে কাটলাম, ধরেন এরকম এরকম, হ্যাঁ কাটলাম। তাহলে দেখেন ভাই এখানে 1 2 3 তিনটা শেপ হয়ে গেল। হ্যাঁ তো দেখা যাচ্ছে যে এর আগে যেটা দিয়ে আপনি কাটছিলেন সেটা তো মনে করেন যে আপনার শেপের মতো করে কেটেনি, সেটা দেখা যাচ্ছে পেপার যেভাবে একটা পিস কাটা হয় ওরকম করে কাটছে, মানে দুটো দুটো কাটা আর কি। মানে এটা কোনটা, ওই যে পাথফাইন্ডার দিয়ে? না, পাত ইরেজার টুলটা। পাথ ইরেজার টুলটা ইগনোর করেন আপাতত, ওইটা ধরেন কিছু না, ঠিক আছে? পাথ ইরেজার টুলটা হচ্ছে কি পাথ ইরেজ করে, ওইটা আপনার সিজার টুল দেখাবো। এটার জন্য আমাদের আরেকটা টুল আছে সিজার টুল, ওটা দিয়ে আপনি যে কোনো পাথ যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো ভাবে কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। ওইটা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? ইরেজার টুলটা শেষ করি, তারপর সিজার টুলে আসতেছি। এটা এই সিজার টুলটা আপনাদের লোগোর ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। এটা খালি জাস্ট ইরেজার টুলটা দেখেন, ইরেজার টুলটাও অ্যাকচুয়ালি লাগে না, কিন্তু মাঝে মধ্যে লাগে। যেমন ধরেন আপনি এই যে দেখেন এই জিনিসটাই, এটা কিন্তু একটা লোগো হয়ে গেল কাইন্ড অফ, এই টাইপের কিন্তু লোগো আছে, বা নদীর মতো একটা পথ চলে গেছে, বা একটা এস, এই টাইপের, ঠিক আছে? এখানে আপনি এক একটা কালার দিতে পারেন, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, একটা কালার ইউজ করতে পারেন। মাঝখান থেকে শেপের মাঝখান থেকে রিমুভ করে জাস্ট খালি। আর দেখেন আমি বলি, এবার আসি আমাদের সিজার টুল। সিজার টুল কি করে বলেন তো? পাথের আপনি যেইখানে মন চায় এইখান থেকে কাটতে পারেন। যেমন ধরেন এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, আর এখানে একটা ক্লিক করলেন, 4টা ক্লিক করলাম আমি, তাই না? এখন দেখেন এটা 4টা ভাগ হয়ে গেছে অটোমেটিক, এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা, এই যে এটা, আর হচ্ছে যে এটা, 5টা। আপনি ইরেজার টুলটা আপনি যে কোনো কিছু, যেমন ধরেন আপনি এটা ইলিপস নিলেন, ইলিপস নেওয়ার পরে জাস্ট খালি আপনি সিজার টুল দেন, আপনার বানাইতে হবে ধরেন হাফ সার্কেল, অথবা হচ্ছে কি আপনার অনেক সময় আমাদের দরকার পড়ে কি যে আমাদের সার্কেলটাও থাকবে, নিচের সার্কেলটাও থাকবে, জাস্ট উপরের সার্কেল লেখা থাকবে আমাদের। তো এই জন্য এরকম করার জন্য আমরা করি কি, জাস্ট সিজার টুলটা নেই, এই দেখেন এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক, এই দেখেন এই দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন জাস্ট টি প্রেস করেন, এখানে রাখেন এই যে টাইপ অন এ পার্ট টুল, এরপরে জাস্ট খালি ফন্টটা বাড়ায় দেন, আচ্ছা এরপরে এখানে লিখলেন, ধরেন লিখলেন এল ই আর কন্ট্রোল এ, LEDP ব্যাচ 67, এটা মিডিল সেন্টার অ্যালাইনমেন্ট, দেখছেন? এরপরে আপনার ধরেন হচ্ছে কি এখানে অনেক সময় অনেক লোগোর ক্ষেত্রে হয় না যে LEDP ব্যাচ 67, এখানে মাঝখানে আবার আমাদের 3টে স্টার দেওয়া লাগবে। তো তখন আমরা কি করি, জাস্ট খালি যে আপনার একটা লাইন নেই, একটা লাইন নিয়ে জাস্ট খালি 3টে স্টার নেই, ধরেন এরকম হয়ে গেল, 3টে স্টার নেই, ধরেন এরকম একটা স্টার নিলাম, কালার অফ জানতে ভাই, তারপরে এটাকে একটা কপি করে এখানে নিয়ে আসি, আর একটা মাঝখানে দিই, ধরেন
আরেকটা মাঝখানে দিই, আরেকটা মাঝখানে দিই, এরকম আরেকটু নিয়ে আসি মাঝখানে। এই যে এখন এই প্রত্যেকটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তারপরে জাস্ট খালি এটাকে সিলেক্ট করলাম, তারপরে ইফেক্ট থেকে ওয়ার্ক, ওয়ার্ক থেকে আর্ক, তারপরে ভার্টিক্যাল আর্ক, তারপরে জাস্ট খালি ইয়াটা কমাই দিলাম। এই যে একটু একটু ওকে। এই দেখেন আর্ক করতে গেলে শেপটা কি এরকম হয়ে যাবে? এটা হচ্ছে ডিপেন্ড করে যে যে শেপের উপরে ওই শেপের মতো করে আপনার হচ্ছে কি চেঞ্জ হবে একটা অ্যাকচুয়ালি। মানে যেমন বেঁকা হতে হতে এটাতে এই জন্য আমরা রোটেট টুল দিয়ে করি, সবচেয়ে বেটার হয়। যখন আমরা করবো এটা রোটেট টুল দিয়ে করবো, বা হচ্ছে ট্রান্সফরমেশন টুল দিয়ে ইফেক্টে গিয়ে ট্রান্সফর্ম একটা টুল আছে, এটা দিয়ে করবো আমরা। ঠিক আছে, এটা আমি দেখাই দিচ্ছি জাস্ট খালি। ওকে ভাই। এটা যখন আপনারা লোগো করবো তখন আপনাদের ঠিক মতো বুঝাই দেবো এটা। যেমন এখানে অবজেক্ট থেকে এখন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড করার পরে এটা আনগ্রুপ, লাইনগুলি রাখবো না, ডিলিট। জাস্ট খালি এটাকে ধরেন শিফটার অল্টার দিয়ে ছোট করে নিলাম আমাদের, বা শিফটার অল্টার দিয়ে হালকা একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এখানে দেখেন বসাই দিলাম, বা একটু আমি হালকা একটু রোটেট করে বসাই দিলাম নিজেদের মতো। তারপরে ধরেন হচ্ছে গিয়ে এই সাইডে করি নাই, গ্রুপ করে নিয়ে তারপর হচ্ছে ধরেন এভাবে বসাই দিলাম। আমাদের শেপগুলো এখানে হচ্ছে খুব বাজে লাগতেছে, বিকজ আমাদের হচ্ছে গিয়ে ঠিক মতো রোটেট বা ট্রান্সফরমেশনটা হয় না, তাড়াহুড়ো করে এই কাজগুলো হয় না, আসলে টাইম নিয়ে করতে হয়। তারপরে ধরেন হচ্ছে কি এটাকে আবার হচ্ছে কি করব আমরা, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, কপি করে শিফট চাপ দিয়ে ডান দিকে নিয়ে আসবে একদম, এইখানে বসাই দিলাম ধরেন। তারপর ধরেন হচ্ছে মাঝখানে আমরা কিছু দিলাম, ধরেন চারটা বক্স দিই, তারপরে অল্টার চাপ দিয়ে দুইটা, আবার এই দুইটাকে কপি করি, অল্টার চাপ দিয়ে কপি করি, আবার পাশে নিয়ে আসি চারটা। তো এখন এখানে লিখলাম হচ্ছে কি এটা মিডল অ্যালাইনমেন্ট করে দিই আমরা, আগে গ্রুপ করে দিই চারটাকে ধরে, কন্ট্রোল জি, ছোট করি বা বড় করি একটু। তারপরে এটাকে এটার সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দিই, ধরেন এটাকে আর এটাকে সিলেক্ট করে এটাকে কি অবজেক্ট দিলাম, দিয়ে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন দেখেন আমাদের এটাতে কি কিসের জন্য নিচে আমি বলি, যেমন ধরেন টি, এবার টেক্সট লিখবো এল, তারপরে ধরেন ই, এলি একসাথে লিখবো আমরা, ধরেন এলি একসাথে লিখলাম, ভুল হয়ে গেছে আমার লেখাটা আগেই। তারপরে হচ্ছে এরপরে লিখবো ই সেট লিখবো হচ্ছে ধরেন বিপি, আর এখানে লিখবো হচ্ছে কি আপনার 6, আর এই সেটে লিখবো 7। এই জিনিসটা খুব বাজে লাগতেছে, বাট এটা হচ্ছে আর্ট করাটা ঠিক হয় না আমার। যাই হোক, এইভাবে হচ্ছে কি আপনারা দেখেন এখানে কিন্তু এলজিপি 67 পেজের একটা লোগো হয়ে গেল। ঠিক আছে, জাস্ট খালি মোটামুটি আর কি, জাস্ট এটা মডিফাই করতে পরে দেখেন একটা জাস্ট লোগো হয়ে গেল। এটা এইভাবে থাকুক, সমস্যা নেই। বা এটাকে আপনি এখন অবজেক্টে গিয়ে, হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে গোল্ডেন রেশিও ইউজ করে যে লোগোগুলো করে ওটা দেখাবেন? ওইটা দেখাবো ভাই, ওইটা টাইম আসুক তারপরে দেখাবো। আগে আপনারা নরমাল লোগোই করেন, তারপর গোল্ডেন রেশিওতে যায়। সবাইকে নরমাল লোগোই করুক না। ধরেন দিয়ে ডাউন করে দিলাম। এটা হচ্ছে কি জাস্ট খালি এইভাবে, যেমন ধরেন আপনারা যদি চান, এখন এটা হচ্ছে কি সিজার টুলের কাজ। সিজার টুলটা কি করে,
জাস্ট খালি কাটে, কাটার পরে এটা কিন্তু ডিভাইডও করা লাগে না আমাদের, জাস্ট খালি কেটে দেয়। দেখেন আপনি কেটেই নিবেন না কেন, আপনি একটা স্টার টুল নিলেন, ধরেন এটা স্টার টুল, স্টার টুলের 5টা দিই, 5টা, হ্যাঁ। স্যার এটা কেমনে করলেন? মাউস ধরে রেখে যে আপনার জাস্ট খালি আপ অ্যারো ডাউন অ্যারো করছি, না স্যার ওই চিকন হয়ে গেল ওটা। ওটা অটোমেটিক, ওটা বাই ডিফল্ট ছিল চিকন, ওই আমি শিফট আর অল্টার দিচ্ছি, মোটা হয়ে গেছে আবার, প্রপোর্শনটা ঠিক ছিল। যাই হোক, এখন দেখেন এটাকে আমরা ইয়া করি, স্ট্রোকে নিয়ে যাই, তারপরে দেখেন আমরা সিজার টুল নিচ্ছি, ধরেন আমরা সিজার টুল নিব, নিয়ে আমাদের কোন কোন পয়েন্ট লাগবে না, বা হচ্ছে কোন কোন পয়েন্ট আলাদা করব, ধরেন এই পয়েন্টারটা, এই পয়েন্টারটা দুইটা, আর এই পয়েন্টারটা আবার ধরেন আমাদের মাঝখান থেকে একটা পয়েন্টার লাগবে না, এটা, তারপরে এটা, এইটা, এখান থেকে মাঝখানে এটা, এইটা, এইটা, আরে, এইটা, এইটা, এইটা। দেখেন আমাদের এখানে কতগুলো শেপ হয়েছে, ঠিক আছে? আপনি খালি একটু পরে দেখেন, ধরেন এটার স্ট্রোকটা দিলাম 10, এর স্ট্রোকটা দিলাম 20, তাহলে বুঝতে পারবেন কয়টা কয়টা শেপ হয়েছে আলাদা। এর স্ট্রোকটা দিলাম ধরেন 50, 30, থেকে একটা বড়, এর স্ট্রোকটা দিব 40, এর স্ট্রোকটা দিব 50, মানে আলাদা আলাদা। দেখেন আমাদের কিন্তু কোনো কিছু নাড়ানো লাগতেছে না। এটা স্ট্রোক দিব 60, ওইখানে একটা আলাদা স্ট্রোক আছে, এটা স্ট্রোক দিব 60, স্ট্রোক দিব 70, স্ট্রোক দিব 80, 90, এই যে স্ট্রোক দিব 100, মানে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা আপনার হচ্ছে স্ট্রোককে আপনি তখন মডিফাই করতে পারবেন। ধরেন এই স্ট্রোকটা আপনি কালারটাও চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে। ধরেন হচ্ছে গিয়ে যে এই স্ট্রোকটার আপনি কালারটাও চেঞ্জ করতে পারবেন, আলাদা আলাদা প্রত্যেকটা স্ট্রোকে আলাদা আলাদা কালার দিতে পারবেন আপনি। মানে এটা হচ্ছে সিজার টুলের মজা, যে আপনি কেটে আপনার নিজের মতো করে মডিফাই করতে পারবেন আপনি। জাস্ট খালি ভাই এগুলো সিজার কাটার পরে যে সব একসাথে আবার করা যাবে, গ্রুপ করলেই তো সব একসাথে হয়ে যাবে না? এক্স্যাক্টলি, সব গ্রুপ গ্রুপ করলে একসাথে হয়ে যাবে সব। হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এখন আবার একটাকে কেটে ফেলছেন, আবার একভাবে কিভাবে করবেন, দুইটাকে আপনার জোড়া লাগাইতেই হবে, তখন কিভাবে করবেন বলেন তো? ধরেন আমি একটা সার্কেল ওই দুইটা গ্রুপ করলেই তো হবে না? না, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ওটাকে জয়েন্ট পার্ট করা লাগবে। জয়েন্ট টুলকে আমাদের জয়েন করে দেওয়া লাগবে। কে বললো এটা? তো দেখাচ্ছি, মোটা করে দেখাই তাহলে বুঝবেন। দেখেন আমরা সিজার টুল দিয়ে এটাকে হাফ সার্কেল বানাবো কিভাবে বলেন? এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আমাদের দুইটা সিজার দুইটা আলাদা হয়ে গেল শেপ, তাই না? এখন আমরা চাচ্ছি যে আমরা ভুলে এই পয়েন্টারটা কেটে ফেলছি, আমাদের এটা কাটা উচিত হয় নাই, তখন আমরা একসাথে জোড়া লাগাবো কিভাবে বলেন? জাস্ট খালি আমরা জয়েন টুলে যাব, এখান থেকে এই পর্যন্ত একটা ক্লিক করবো, জাস্ট খালি সিলেক্ট করে নিতে হবে, যদিও বা সিলেক্ট না করলেও চলবে। দেখেন জাস্ট খালি এইখান থেকে হাতটা বুলাই দিছি, ব্যাস দেখেন একসাথে লেগে গেছে, দুইটা জয়েন লেগে গেছে। সিলেক্ট না করলেও চলে, জাস্ট খালি আপনার কাছে মনে হয়েছে এখান থেকে কাটা, ব্যাস দিয়ে দেন, ডান। বলেন কার, এবার বলেন হচ্ছে সবার কার কার কোন কোন মানে 10-15টা শেপ যদি থাকে আর আমি চাচ্ছি যে 10-15টা শেপকে আমি একসাথে আলাদা করব, সেক্ষেত্রে কি কিভাবে করতে হবে মানে আলাদা? মানে 10-15টা শেপ একসাথে, মানে কেমন টাইপের শেপ করতেছেন আপনি? এই শেপটাকেই আপনি 10-15টা কপি করেন বা কয়েকটা কপি করেন, হ্যাঁ। এখন মনে করেন যে লম্বা, এটাকে কেটে দেন একদম লম্বা লম্বি, অর্ধেক করে উপর থেকে নিয়ে নিচ্ছেন এই পর্যন্ত? জি 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 জি। আচ্ছা, কেটে দিচ্ছি।
ধরেন কেটে দিলাম। সিজার টুল দিয়ে কাটবো নাকি হচ্ছে কি আপনার লাইন টুল দিয়ে কাটবো? লাইন টুল দিয়ে কাটা যায়। আমি বলি এটা কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে, ঠিক আছে? স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে স্ট্রোকের জন্য। আর কালকেও যে দেখালাম না আপনাদের যে আপনি একটা জিনিস ভুলে হচ্ছে যদি কেটে ফেলেন তখন আবার ইউনাইট করতে হয় কিভাবে। জি জি জি। আচ্ছা আচ্ছা ধরেন আমি এটাকে কাটলাম, ফাইন্ডার তারপরে ডিভাইড। এই যে দেখেন এখন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, আনগ্রুপ দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এই দেখেন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। তো জাস্ট খালি কিছুই না, আপনি ধরেন যে 10-15 আপনি কোনটা কোনটা অ্যাড করতে যাচ্ছেন, কোনটা কোনটা রিমুভ করতে যাচ্ছেন এটা বলেন, নাকি সব অ্যাড করতে যাচ্ছেন আবার আগের মতো? যদি সব কয়েকটা অ্যাড করে দেখেন একবারে। আচ্ছা ঠিক আছে, এই দেখেন জাস্ট খালি জয়েন্ট টুলটা নেবেন, এখান থেকে একটা প্রেস করবেন, জয়েন্ট টুলটা নেবেন, এখান থেকে একটু ক্লিক করবেন, এভাবে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করবেন একটু, যেমন যেখান থেকে আপনার জয়েন হয়েছে আর কি, প্রত্যেকটা ইন্টারসেক্ট পয়েন্ট এখান থেকে জাস্ট খালি করবেন। এবার দেখেন তো কি অবস্থা হয়, যেখান থেকে অ্যাড করছে সেখান থেকে অ্যাড হয়েছে নাকি? সব একটাও অ্যাড হয়েছে? মনে তো হচ্ছে না, হয় নাই তো ভাই। একটাও হয় নাই। এই দেখেন এবার দেখেন তো জয়েন্ট টুল, সবগুলোকে একসাথে সিলেক্ট করি, তারপরে জয়েন্ট টুলে যাই, কই গেল, জয়েন্ট টুলে যাই, এরপরে দেখেন তো এবার অ্যাড করি, একসাথে অ্যাড করি সব। তাও অ্যাড হয় না, কি রে ভাই অ্যাড হচ্ছে না কেন? ভাইয়া বলেন। আমরা তো সব সিলেক্ট করে তারপরে গ্রুপ বানাইলেও পারি। এটার জন্য আসলে এইসব ছোট ছোট স্ট্রোক কাটার জন্য বেসিক্যালি আমরা এই জন্যই দেখছেন এই প্রবলেমগুলি যেন আমাদের ফেস করতে না হয়, এই জন্য আমরা কি করি অবজেক্ট থেকে এক্সপান্ড করি, এক্সপান্ড করে তারপর দেখেন পাথফাইন্ডার দিয়ে ইউনাইট দেন, দেখেন সব একসাথে হয়ে গেছে। আবার আমরা স্ট্রোক নিয়ে না বেশি কাজ করি না অ্যাকচুয়ালি, মানে এখানে শেপ নিয়ে কাজ করি বেশি। স্ট্রোকটাকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আগে শেপে কনভার্ট করি। এই দেখেন এখানে কিন্তু একটা শেপ, আর এটা হচ্ছে শেপ বিল্ডার টুলে একটা কাজ আছে, যেমন ধরেন আপনি প্রত্যেক একটা ধরেন জাস্ট খালি একটুকু রাখবেন, বাকিটুকু ফালাই দিবেন, খালি জাস্ট এই চারটুকু রাখবেন, ধরেন চাঁদের অংশটুকু শেপ বিল্ডার টুলে গিয়ে জাস্ট খালি বাকি সব একটা একটা সাথে ইন্টারসেক্ট পয়েন্ট। দেখেন এখানে ফিল শেপ দিতে পারতেছেন আলাদা আলাদা। ধরেন হচ্ছে কি আপনার এখন শেপ দেওয়ার পরে মাইনাস করা লাগবে কোনগুলি, এগুলি ধরেন অল্টার সব মাইনাস দিলেন, দেখেন একটু আপনার রয়ে গেছে। এখন এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, কাইন্ড অফ দেখেন এটা বলের মতো হচ্ছে, বাস্কেট বলের মতো শেপ। একটা থেকে একটা বের করতে হবে আপনাদের, ডিজাইন করে 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 তারপর বের করতে হবে আর কি। যাই হোক, তো আসেন এটা হচ্ছে কি আমাদের বেসিক্যালি সিজার টুলের কাজ, ইরেজার টুলের কাজ। ইরেজার টুল দিয়ে কিন্তু আমরা স্ট্রোক রিমুভ করতে পারি। বাই দ্য ওয়ে আমি এটা আপনাদের দেখাই নিচ্ছি নাকি মনে নেই আমার, তারপর একবার দেখাই দিই। এই দেখেন আমরা কিন্তু এই যে ইরেজার টুল যদি নেই তারপর কিন্তু আমাদের স্ট্রোক কিন্তু রিমুভ হয়। স্ট্রোক কিন্তু ইরেজার টুল দিয়ে কাটা যায়। এটা দেখাইছেন ভাইয়া? ঠিক আছে, একবারে সমান করে কাটার জন্য কি করা যায়? সমান হবে কাটা, একদম সমান হয়ে কাটার জন্য ওই যে বলছিলাম আপনাদের কি করার জন্য, ধরেন হচ্ছে কি এটা সমান করে কাটবেন আপনারা হচ্ছে কি আপনার ওই তখন হচ্ছে কি আপনার অবজেক্ট দিয়ে এক্সপান্ড করে তারপরে হচ্ছে কি আপনার একটা শেপ নিয়ে পরে হচ্ছে সুন্দর মতো করে আপনার এই ইয়া দিয়ে বসাই দিতে হবে, আপনার অ্যালাইন টুলে গিয়ে বা হচ্ছে ডিস্ট্রিবিউট করে তারপর হচ্ছে আপনার বসাইতে হবে ওরকম ভাবে, অথবা ব্লেন্ড টুলের কথা মনে আছে না? ওই যে কালকে দেখাইলাম যে ধরেন একটা শেপ নিলেন, আপনি সার্কেল নিলেন, ধরেন গোল গোল করে কাটবেন, এখান থেকে একটা সার্কেল এখানে নেবেন বা হচ্ছে আরেকটা সার্কেল নেবেন এখানে ভিতরে,
এখন দেখেন এটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুল, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এরপরে আবার ডবল ক্লিক, জাস্ট করে স্পেসিফাইড স্টেপস, মানে এক একটা কাজ করে এক একটা ওয়ে থাকে, সবাই এক ওয়েতে কাজ করবে এমনটা না। এই দেখেন, এই যে এটা থেকে এটা যেটুকু দূরত্ব, এটা থেকে এটা ওইটুকু দূরত্ব, এটা থেকে ওইটা ওইটুকু দূরত্ব সেম। এবার ওকে, ওকে দিয়ে অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপরে হচ্ছে আপনার এটাকে তো এক্সপান্ড করাই হয়েছে, জাস্ট খালি সবগুলোকে একসাথে সিলেক্ট, তারপরে পাথফাইন্ডার থেকে ডিভাইড, যেহেতু পাথফাইন্ডার দেখাচ্ছে আপনাদের, ডিভাইড করে দিলাম। এবার জাস্ট খালি আনগ্রুপ, এবার দেখেন মাঝখানে খালি জাস্ট এই অপশন এগুলো ডিলিট করে দিই, ধরেন এটা 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 এটা, বা এটা একটু সিলেক্ট করেন ডিলিট, একটু সিলেক্ট করেন ডিলিট, একটু সিলেক্ট করেন ডিলিট। আবার যদি আপনারা যদি সার্কেলটা রাখতে চাইতেন তাহলে দাগগুলি ফালাই দিলে হয়ে যেত। এই দেখেন এটা থেকে এটা যেটুকু দূরত্ব, এটা থেকে এটা একটু দূরত্ব। আর এইগুলি আসলে বেসিক্যালি যে এরকম ছোট 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 জিনিসগুলি কাটার জন্য আমাদের কি টুল আছে বলেন তো? একটা টুল আছে, সুন্দর একটা টুল আছে। টুল বলতে কি একটা অপশন আছে, যে অপশনে কি আমরা এরকম স্ট্রোকগুলিকে আরামসে সমান ভাগে কাটতে পারি। ড্যাশ লাইন ভাইয়া, ড্যাশ লাইন, রাইট। আমরা যে দেখেন ড্যাশ লাইন যখন করি তখন এটা সব প্রত্যেকটা কিন্তু সমান ভাবে কাটে। দেখেন খালি জাস্ট আপনার ড্যাশটা খালি একটু মিলাই দিতে হয়। দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা দূরত্ব সেম। ভাই এই জায়গায় 6টা অপশন আছে, কি কি এগুলো ড্যাশ লাইনে? নির্জর ভাই, এই ছটা নিচে নিচে। হ্যালো নির্জর ভাই, জি বলেন। ওই যে আমি চাচ্ছি একটা পেন টুল দিয়ে একটা শেপ, পেন টুল দিয়ে একটা ইয়া করব, পেন টুল দিয়ে করার পর ওটা গোল বৃত্তর মতো সবগুলো ড্যাশ লাইন করব। আচ্ছা, গোল একটা বৃত্ত নিয়ে? না না, গোল বৃত্ত না, একটা পেন টুলের মাধ্যমে, না না, জাস্ট একটা পেন টুল দিয়ে আমি একটা শেপ করব, মানে ল্যান্ডস্কেপে। আচ্ছা, পেন টুল দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, সোজা সোজা সোজা, ওটা সোজা ওরকমও না, জাস্ট সোজা একটা টান। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটাকে আমি মানে ওই এই ড্যাশ লাইন করবো, বাট গোল গোল। আচ্ছা, রাউন্ডেড হবে এই তো, মানে ড্যাশ লাইন হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, রাউন্ড আচ্ছা হ্যাঁ, ডটের মতো হবে সব। এই যে দেখেন রাউন্ড ক্যাপ, এই যে এটা তো রাউন্ড হয়েছে কিন্তু এটা গোল হয় নাই, ডটের মতো ডট 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 হবে। আমি একটা মালা বানাবো মনে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ভাই কর্নারটা 3 নাম্বারটা করে দেন তাহলেই হবে। না অ্যাকচুয়ালি আমি বলি কোনটা, কোন কর্নারেরটা? কর্নার উপরে, অ্যালাইন স্ট্রোকের উপরে, হ্যাঁ কর্নার 3 নাম্বার, ওই কর্নার নিচেরটা। অ্যালাইন কোনটা, এই যে এটা? হুম। না 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 না, কোন 3 নাম্বারটা দিতে হবে না। কই বলেন, বললাম তো কই 3 নাম্বারটা হইছে? বলেন বলেন বলেন, কে বললেছেন? হ্যাঁ, এটার ভিতরের ঘনত্বটা একটু বাড়ায় দিতে হবে ড্যাশ লাইনের, এক্স্যাক্টলি। তারপরে ডট 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 দেখা যাবে। কি রে ভাই, আমি এই রাষ্ট্রটা হ্যাং করছি। উফ।